নমস্কার বন্ধুরা, কথা সিরিয়ালের আজকের পর্বে তোমরা শুরুতেই দেখতে পাবে সবাই হোটেল থেকে খাবার খেয়ে বেরিয়ে আসছে আর বলছে খাবারগুলা কত ভালো হয়েছে, সেই নিয়ে তারা সবাই খাবারের প্রশংসা করছে। এমন সময় একজন কুরিয়ার বয় এসে বলছে, এখানে অর্ণা গুহ কে আছেন? তখন অর্ণা বলছে, আমি। কেন, কি হয়েছে? তখন কুরিয়ার বয় বলছে, আপনার জন্য একটা গিফট আছে। এরপর অর্ণা বলছে, আমার জন্য? কে? আরে দাদা শুনবেন, কে দিয়ে গেছে বলুন। কিন্তু কুরিয়ার বয় কোনো কিছু না শুনে সেখান থেকে চলে গেল। তখন প্রত্যয় বলছে, এই তোর তো ব্যাপার স্যাপার বদলে গেছে, আলাদা ব্যাপার হয়ে গেছে। তখন ছোটকা বলছে, চকলেট পকলেট, তোর কি এখানে নতুন করে ফ্যান এলো নাকি? তখন অর্ণা বলছে, আমি বুঝতে পারছি না, কে দিয়েছে বলতো? এই 1 মিনিট, এখানে 2টা লাইন লেখা আছে, দাঁড়া 1 সেকেন্ড পড়ি। এরপর অঙ্কিত বলছে, কি লেখা আছে দেখি দেখি। লাইনে লেখা আছে, আমাদের দেখা হয়েছিল, তারপর থেকে আমার জীবনের সব ভালো হচ্ছে। তখন ছোটকা বলছে, ও বাবা। এরপর লাইনগুলা পরে অঙ্কিত বলছে, বাবা তুই আবার কার জীবনে দেবী হয়ে উঠলি রে? তখন নীলাদ্রি বলছে, নিউ ফ্রেন্ড। নিউ ফ্রেন্ডটা কে? ভলিবলটা নাকি? নীলাদ্রির মুখে এই কথাটা শুনে সবাই বলছে, ও। এরপর এনি বলছে, এর জন্য না আমি আপনাদের উপর রেগে যাই, জানেন তো, একটা ভুলভাল কথা বলে দিলেই হলো। তখন নীলাদ্রি বলছে, কেন, ভুলভাল কি বললাম? তখন ছোটকা বলছে, না না, ঠিক ঠিক ঠিক। এরপর ছোটকা অগ্নি আর কথাকে বলছে, কিরে তোদের সমুদ্র ঘোরা হলো? আর এদিকে দেখ কি কাণ্ড। এরপর ছোটকা এনিকে বলছে, আরে আয় এদিকে দেখ কি পেয়েছে, দেখবি আয়। এরপর অগ্নি এনির হাতে ফুল চকলেট দেখে বলে, আরে বাবা, এরকম একটা জায়গায় ফুল চকলেট কে দিল? তখন ছোটকা বলছে, গেস কর। আরে ছোটকা নীলাদ্রিকে বলছে, এই নীলাদ্রি, একটা হিন্ট দেবে নাকি? এরপর নীলাদ্রি ইশারা করে দেখিয়ে দিল যে ভলিবল প্লেয়ার। তখন অগ্নি বলছে, ভলিবল? ভলিবল তো আচ্ছা প্রমিত। তখন সবাই বলে, হ্যাঁ। তখন প্রত্যয় বলছে, ভাব এবার, ব্যাপারটা বড়সড় ব্যাপার, শুধু গিফট নয়, তার মধ্যে 2টা লাইনও লেখা আছে। তখন এনি বলছে, চুপ কর না। তারপর প্রত্যয় বলছে, কেন চুপ করবো, বিগ ব্রোকে দেখাবি না? তখন অর্ণা বলছে, আমি বলবো না। তখন অঙ্কিত বলছে, আমি বলবো, লেখা ছিল আমাদের দেখা হয়েছে, তারপর আমার জীবনে সব ভালো হচ্ছে, থ্যাংক ইউ ফ্রম নিউ ফ্রেন্ড। তখন কথা বলছি যে ছেলেটা একটু বেশি ভালো মনে হচ্ছে না? আরে চোখে পড়ার মতন ভালো, আগ বাড়িয়ে বন্ধুত্ব করার মতন বিষয়টা। কথার মুখে এই কথাটা শুনে এনি বলছে, ব্যাস অমনি শুরু হয়ে গেল না? আচ্ছা, মানুষের মধ্যে খুদ খুঁজে বের করাটা কি তোমার স্বভাব? তুমি চেনো না জানো না, ওই আমাদের সাথে এসে আলাপ করলো, যে চাই বন্ধুত্ব করতে চাই, কিছু নিয়ে তোমাকে একটা বাড়াবাড়ি করতে হবে না? তখন নীলাদ্রি বলছে, মডেল দিদিমণি, অচেনা লোকের ক্ষেত্রে একটু মেপে বুঝে পা ফেলাটাই ভালো। তখন কথা বলছে, অর্ণা দাদাভাই কিন্তু একদম ঠিক কথা বলেছে, দেখো প্রথমে কাউকে এতটা বিশ্বাস করা ফেলাটা। তখন এনি বলছে, ব্যাস এবার তোমার থেকে জ্ঞান শুনবো আমি। তখন অগ্নি বলছে, এনি কি হচ্ছে এটা? তুই এরকম বাজেভাবে কথা বলছিস ওর সাথে? হ্যাঁ, ভুলে যাস না, সম্পর্কে কিন্তু ও তোর বৌদি হয়, আর বৌদির সাথে কেউ এরকম ভাবে কথা বলে না। তখন এনি বলছে, তুই তো ওকে কিছু বলছিস না, ওকে তো একবারও চুপ করাচ্ছিস না, ও তো না জেনে না শুনে একটা লোককে না চিনে খারাপ বলে দিচ্ছে, তার বেলা কিচ্ছু না না ব্রো। তখন অগ্নি বলছে, আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা কর, এরকম মিসবিহেভ করিস না। তখন ছোটকা বলছে, এনি এরকম ভাবে বলছিস কেন, কথাটা তো তোকে ওভাবে বলিনি। তখন এনি বলছে, ঠিক আছে, সবাই যখন ঠিক, আমি তো ভুল, আমি চলে যাচ্ছি। এই বলে অর্ণা সেখান থেকে চলে গেল। তখন জুনি বলছে, কথাটা না মাঝে মাঝে কি করে না, কি দরকার ছিল ওর? তখন নীলাদ্রি বলছে, চুপ কর না। তারপর অগ্নি কথাকে বলছে, তোরই বা কি দরকার ছিল সব জায়গার মধ্যে গোয়েন্দাগিরি কথা? আফটার অল ছেলেটা তো ওকে বাঁচিয়েছে, অর্ণাকে নাকি? তারপর কথা বলছে, ঠিকই বলেছেন পাচক মশাই, বলাটা উচিত হয়নি। আসলে কি জানেন তো, জীবনে অনেক কিছু দেখেছি তো, কাউকে বিশ্বাস করতে আমার খুব ভয় করে। এরপর অগ্নি বলছে, ঠিক আছে, অর্ণা যা বলার বলেছে, সেটা নিয়ে তুই কিছু মাইন্ড করিস না। তখন কথা বলছে, না আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। এরপর অগ্নি বলছে, ঠিক আছে, আমি বলছি অর্ণাকে, তুই আয়। এরপর কথা যখন যাবে এমন সময় জুনি একটা হাঁচি দিল। তখন তখন কথাও হুচুট খেয়ে পড়ে গেল। তখন কথা বলছে, কি হলো? জুনিও হাসলো, আমিও হুচুট খেলাম, কোনো বিপদ আসতে চলেছে না তো? পাচক মশাই, না পাচক মশাইকে বলবো না, আমি বরং এবার ছোটকাকে বলি, বাড়িতে যেন একটা ফোন করে। আর এদিকে ছোটকা রাস্তার মধ্যে এসে বলে, উফ, এখন টাওয়ার পাই কোথায়? আর কথার মাথায় যখন যেটা চাপে তখনই সেটা লাগ। এরপর ছোটকার মোবাইলে টাওয়ার আসলে ছোটকা বাড়িতে ফোন করলে ফোন বেজেই যাচ্ছে, কিন্তু কেউ ফোন রিসিভ করছে না। আর মনে মনে বলছে, বাড়িতে কেউ নেই নাকি, কিন্তু কেউ যাবেই বা কোথায়? আর এইদিকে বাড়িতে ফোন বেজেই যাচ্ছে। এরপর লেখা দাদুভাইকে বলছে, বাবা ফোনটা তখন থেকেই বেজে যাচ্ছে। তখন দাদুভাই বলছে, বাজুক, কেউ ফোন তুলবে না, সকাল থেকে সাংবাদিকরা একবারে মাথা খেয়ে নিচ্ছে। উফ, এত আজে বাজে প্রশ্ন না আমি আর শুনতে পারছি না। এই বয়সে আমাকে শুনতে হচ্ছে আমি নাকি মানুষ মারার ব্যবসা করছি। ছি ছি ছি, সব বাড়ির বাইরে বীর করে আছে সাংবাদিকরা, আমি জানি ওরাই সব করাচ্ছে। তখন মিহির দাদুভাইকে বলছে, বাবা আমরা কেউ ফোন তুলছি না, তুমি শান্ত হয়ে একটু বসো। এরপর ঠামি বলছে, আমার মন বলছিল এই সময় যদি অগ্নি দাদুভাইকে। তারপর দাদুভাই বলছে, না রেনু, না এটা করো না, এতদিন পর কথা মায়ের জীবনে
জীবনে এমন একটা সময় আমি এই খবর দিতে পারবো না। এরপর সঞ্চিতা বলছে, কিন্তু বাবা, কথাটা যদি পরে জানতে পারে তাহলে তো আরো কষ্ট হবে। তখন দাদুভাই বলছে, এটা ঠিক হবে না বৌমা। এরপর সমীর বলছে, আমি কিন্তু একটা অন্য কথা ভাবছি। 2-1 দিনের মধ্যে আমাদের কোম্পানি গোয়া ফার্মাসিউটিক্যালস এর পেমেন্টের দিন। আজ অব্দি কখনো পেমেন্টের ডেট আমরা ফেল করিনি। তখন মিহির বলছে, বাবা, দাদা কিন্তু একদম ঠিক কথা বলছে। এদিকে তো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। সেই ক্ষেত্রে সত্যি কি যে হবে, আমরা ঠিক সময় মাইনে দেবো কি করে? তখন সঞ্চিতা মনে মনে বলছে, দরদ একেবারে উতলে পড়ছে। বেশ হয়েছে, মুখ থুবড়ে পড়ুক, সব ভেঙে যাক। আমায় বাড়ি থেকে বের করা তো এবার বুঝবি। তারপর দাদুভাই বলছে, সমীর, আমরা কর্মচারীদের মাইনে দিতে পারবো না। আমাদের কোম্পানিতে তো কোনো সময় এরকম হয়নি। আমরা মাইনের ডেট ফিল করেছি। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যখন ফ্রিজ হয়েছে তখন আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তখন ঠামি বলছে, অন্য কোনো ব্যবস্থা করতে হবে মানে? কি ব্যবস্থা করবে এখন তুমি? এই সময় না মাথা ঠান্ডা রাখতে হয়, মাথা খারাপ করো না। শোনো, তোমার কর্মচারীরা তোমাকে সবাই দেবতার মতন ভক্তি করে, কর্তামশাই ভালোবাসে। তারাও তো এই অবস্থার কথা দেখছে, জানে 2 দিন মাইনে দিতে দেরি হলে তারা কেউ কিচ্ছুটি মনে করবে না। তা দেখো। তখন লেখা বলছে, হে বাবা, মা একদম ঠিক কথা বলছে, তুমি এইসব নিয়ে আর বাড়তি চিন্তা করো না। তখন সঞ্চিতা বলছে, বাবা, আপনার তো বয়স হয়েছে, আপনি এখন চিন্তা করবেন না। দেখুন 2 দিন বাদে সবটা ঠিক হয়ে যাবে। তারপর না হয় ওদের মাইনেটা দিয়ে দেবেন আপনি। আর এই ব্যাপারটা আপনি নিজের মুখে ওদের বলুন, ওরা দেখবেন ভরসা পাবে। তখন দাদুভাই বলছে, তা হয় না বৌমা, তা হয় না। আমি বিপদে পড়েছি বলে আমার কোম্পানির কর্মচারীরা কেন? না 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 না, তাদের তো কোনো দোষ নেই। কত ধরনের দায়বদ্ধতা থাকে কতজনের, জানো? কারোর বাবা মায়ের ওষুধ, কারোর সন্তানের লেখাপড়া, কারোর আরো নানা রকম। আমার জন্য তারা সাফার করবে কেন বলো তো? না না, প্রাণ থাকতে শশীভূষণ গুহ তা হতে দেবে না। আমি আমার কোম্পানির এতদিনের নিয়ম অন্যতা হতে দেব না। আমি ঠিক সময় মাইনে দেব সবাইকে। আমি এই গুহবাড়ি নিলামে তুলব। দাদুভাইয়ের মুখে এ কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন ঠাম্মি বলছে, কি বললে তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাস্তুবিটের নিলামি তুলবে মানে? নিজেদের মাথার ছাদটুকু তুমি। তখন দাদুভাই বলছে, ছাদ হারানোর ভয় শশীভূষণ গুহ পাই না রে রেনু। আমার মাথার ছাদের চেয়ে আমার কথা দাম অনেক বেশি রেনু। তখন সমীর বলছে, বাবা, এসব তুমি কি বলছো? আমাদের এই বাড়ি গুহবাড়ি, তাকে তুমি এখন নিলামি তুলবে? এরপর মিহির বলছে, বাবা, বলছিলাম কি, তুমি এরকম কোনো হুট করে সিদ্ধান্ত নিও না। বাবা, তুমি আরেকবার ভাবো না প্লিজ। তখন দাদুভাই বলছে, আমি ভেবেই বলছি, আমি এই বাড়ি নিলামি তুলে আমার কর্মচারীদের মাইনেটা ঠিক সময় মতন দিয়ে দেব। আমার কর্মচারীরা পথে বসবে, আমার নাম, আমার মান সম্মান সব ভেসে যাবে। আমি এটা হতে দিতে পারি না। সবাই বলে শশীভূষণ গুহ তার কর্মচারীদের মাইনে দিতে পারছে না, আর এটা কোনোদিন হবে না। দাদুভাইয়ের মুখে এ কথাটা শুনে ঠাম্মি কেঁদে বলছে, হে মা নন্দী, এ কি দিন দেখালে মা গো, এ আমার কি শাস্তি হলো মা? তখন চিত্রা বলছে, মা, আপনি এভাবে ভেঙে পড়বেন না। তারপর চিত্রা দাদুভাইকে বলছে, বাবা দেখুন না। তারপর ঠাম্মি বলছে, এই যে আমার শ্বশুরের পিঠে গো, বিয়ে হয়ে এসেছিলাম আমি এই বাড়িতে। তোমরা বুঝতে পারছো? আমারই শ্বশুরের পিঠে আজ নিলামি উঠবে, আমি কি করে মেনে নেব? তখন চিত্রা বলছে, মা মা শান্ত হন মা। তারপর দাদুভাই বলছে, আমার কথা কোনো নড়চড় হবে না, নিলামে যাব, সবাই প্রস্তুত হও। এরপর সঞ্চিতা মিহিরকে গিয়ে বলছে, মেজো ঠাকুরপো, তুমি যাও, গিয়ে বাবাকে বুঝাও। আর সমীরকে বলছে, কি গো, তুমি যাও না, গিয়ে বাবাকে বুঝাও, বাবার মাথা কিন্তু ঠিক নেই, একটু বুঝাও না বাবাকে। এরপর সমীর আর মিহির তার বাবাকে বুঝাতে চলে গেলে সঞ্চিতা ঠামিকে বলছে, মা, আপনি কাঁদবেন না, মা, আপনি এভাবে ভেঙে পড়বেন না। তারপর সঞ্চিতা মনে মনে বলছে, এই আবার কি নতুন নাটক শুরু হলো? গুহবাড়িতে কে আমাদের ক্ষতি করতে চাইছে? কে বা কারা? আমাকে জানতে হচ্ছে তো। আর এদিকে অগ্নি আর অঙ্কিত ভলিবল খেলার প্র্যাকটিস করছে। এমন সময় সেখানে ছোটকা এসে বলে, এক মিনিট নীলাদ্রি, ভলিবল পরে খেলবি, এদিকে শুন। আরে আমরা সবাই মিলে। অঙ্কিত বলল যে এখানে কোনো টাওয়ার ধরে না, বাড়িতে যদি কোনো সমস্যা হয় ওর আশঙ্কাটা কিন্তু অমূলক নয়। হ্যাঁ। তখন প্রত্যয় বলছে, কেন কি হয়েছে? তখন ছোটকা বলছে, বাড়িতে ফোন করেছিলাম, কেউ ফোন তুলছে না। তখন কথা বলছে, দেখলে তো পাচক মশাই, আমি বলেছিলাম না, কোনো বিপদ আপদ হলে কি করে খোঁজ দেবে আমাদেরকে। তারপর অগ্নি বলছে, কি মুশকিল, তোরাই তো এক্সাইটেড হয়ে পড়ছিস কেন, আর সবসময় নেগেটিভ ভাবিস কেন? অ্যাকচুয়ালি দেখ, এইচএফ হয়তো সবাইকে নিয়ে বাইরে খাবার দাবার করতে গেছে। তখন ছোটকা বলছে, আরে না রে বাবা, সেটাই যদি হয় সবার হাতে তো ফোনটা থাকবে, আর আমি সবাইকে আলাদা আলাদা করে ফোন করেছি, কেউ ফোন ধরছে না। এরপর অঙ্কিত বলছে, জেম্মা ঠিক আছে তো? তখন প্রত্যয় বলছে, আখি ভুলভাল চিন্তা করিস না, বিগ ব্রো তো ঠিকই বলেছে, প্রথমে তো খারাপটা ভেবে নেওয়ার কোনো দরকার নেই, কিছু একটা হয়েছে হয়তো, মানে কোথাও গেজেটেছে। এরপর কথা বলছে, আমি বলছি কি, এখানে আমাদেরকে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না, আমরা বরং সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়ি। এরপর প্রত্যয় বলছে, না তোমাদেরকে কোথাও যেতে হবে না। আর শোন বিগ ব্রো, তোরা
তোরা 2-1 দিন রিল্যাক্স কর, ছুটি কাটা, আমরা যাচ্ছি। আমরা গিয়ে দেখছি এমন কিচ্ছু নিশ্চয়ই হয়নি, যদি এমার্জেন্সি হয় তোদেরকে আমরা ফোন করব। তখন অগ্নি বলছে, কি অদ্ভুত কথা বলছিস, কি করে রিল্যাক্স করব? আর তোরা ওখানে চলে গেলে আমাদের এখানে এমনি টেনশন হবে, তার থেকে বেটার সবাই মিলে একসঙ্গে বাড়ি ফিরে যাই। আর সবাই রেডি হয়ে পর, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। এরপর কথা মনে মনে বলছে, হে মা নন্দী, কোনো ক্ষতি হতে দিও না, রক্ষা করো মা। কি এমন বিপদ হলো যে সবার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেল? আর এদিকে গুয়াবাড়িতে সমীর বলছে, জেঠু দেখুন না, আপনারা তো জানেন আমাদের কোম্পানি টার্ন ওভার কি, তাহলে অসুবিধাটা কোথায়? আর এদিকে মিহির ফোনে বলছে, একদম বাজে কথা বলবেন না, একদম না। দেখুন আমাদের সুশ্রোতা টনিকে কোনো গন্ডগোল নেই। আরে বাবা, বাজারে এটা অপচার চালানো হচ্ছে, আপনারা কেন বুঝতে পারছেন না সেটা? কে এটা লুটিয়েছে এটা বোঝার চেষ্টা করুন। এমন সময় দাদুভাই বলছে, শুনো শুনো মিহির, উনাকে বলো যে কেউ মিথ্যে অপচার চালাচ্ছে আর বদনাম করছে আমাদের, তার পেছনে কোনো মতলব আছে নিশ্চয়ই কারুর। আমরা ওষুধে ভেজাল মিশাবো? আমরা মানুষ মারার কারবার করি? তখন সঞ্চিতা বলছে, বাবা আপনি একটু শান্ত হন, এত উত্তেজিত হবেন না। এরপর দাদুভাই বলছে, চাই না লুন, তোমরা বৃথা চেষ্টা করছো। তখন নুপুর বলছে, ও বাবা বাবা তুমি একটু শান্ত হও, তুমি কেন এমন করতেছ? তোমার শরীর খারাপ হয়ে যাবে। তারপর দাদুভাই বলছে, কি করে শান্ত হব ছোট বৌমা বলো তো? লোকে আমাদেরকে চোর জালিয়াতে নিয়ে ফেলছে, আমরা নাকি মানুষ মারার ব্যবসা করি, আমরা খুনি। কেউ লোন পর্যন্ত দিতে চাইছে না যে আমি কর্মচারীদের মাইনেটা অন্তত মিটাবো। না না, এবারে নিলামি ছাড়া তোলা আর কোনো উপায় নেই। তখন লেখা বলছে, বাবা তুমি কি বলছো? আমাদের এই বাড়ি গোবাড়ি তুমি নিলামি তুলবে? এরকম করো না বাবা, আরেকবার ভাবো প্লিজ। তখন নুপুর বলছে, বাবা আমি বলছিলাম কি, তোমার ছোট ছেলেকে একবার ফোন করি, ওরা আসুক, তারপর সিদ্ধান্ত নাও। তখন দাদুভাই বলছে, আর কোনো উপায় নেই। এমন সময় সঞ্চিতা দাদুভাইয়ের কাছে হাত জোর করে বলছে, দোয়াই আপনার। যদিও আমি জানি এই ব্যাপারে আমার কোনো কথা বলার ঠিক মানায় না, কিন্তু তাও আমি আপনার কাছে হাত জোর করছি, আপনি একবার ভেবে দেখুন বাবা প্লিজ। এরপর সমীর বলছে, বাবা আমাদের কেউ লোন দিতে চাইছে না, আমার পার্সোনাল অ্যাকাউন্টও ফ্রিজ করে দিয়েছে। তখন মিহির বলছে, বাজারে বদনাম ছড়ে গেছে বাবা, আর এটা কে করছে কেন করছে কিচ্ছু জানি না, কিচ্ছু না বাবা। আমি বলি কি, আমরা যদি কারখানার লোকেশদের সাথে কথা বলি, ওরা কিন্তু আর কয়েকটা দিন অপেক্ষা করে যাবে, তুমি একটু সময় নেবে। না না, তুমি যেটা ভাবছো তুমি সেটা করো, আমি শুধু তোমাকে ভাবার জন্য আরেকবার রিকোয়েস্ট করছি মাত্র। এরপর সঞ্চিতা মনে মনে বলছে, দরদ দেখানো হচ্ছে এখন, যত সব নাটক, চিত্রাগুহ তোমাকে খুঁজে বের করতেই হবে, এর পেছনে কে বা কারা আছে সবটা সেই নিয়ে বেরিয়ে যাবে, সেটা কি করে সম্ভব? এটা তো আমি হতে দেব না। এমন সময় বাড়ির মধ্যে লোকজনরা পাথর ছুঁড়ে মারে। তখন চিত্রা দৌড়ে গিয়ে বলে, বাবা। আর এদিকে জনগণরা বলছে, মানুষের বিশ্বাস অর্জন করে যে লাভের জন্য শশীভূষণ গুহ পাপ করেছে তার কোনো ক্ষমা নেই। জনগণরা আরো বলছে, শশীভূষণ গুহ বাইরে বেরিয়ে আসো। তারপর মিহির বলছে, লেখা বাবাকে ঘরে নিয়ে যাও। তখন দাদুভাই বলছে, না না আমাকে ছাড়ো, আমাকে দেখতে হবে বাইরে কি হচ্ছে, ছাড়ো আমাকে, আমি কখনো বিপদ থেকে পালিয়ে যেতে পারি না, আমি কোনোদিন করিনি, শশীভূষণ গুহর চরিত্রে নেই এটা, আমাকে দেখতে হবে কি হচ্ছে। দাদুভাই আরো বলছে, আমার বয়স হয়েছে হতে পারে, আমি বয়সে দুর্বল হতে পারি, কিন্তু আমি মেরুদণ্ড হারাইনি এখনো, সেটা আমি ওদেরকে বুঝিয়ে দিতে চাই। তখন সমীর বলছে, বাবা তুমি একা একা বেরিয়েও না। এরপর দাদুভাই বেরিয়ে আসলে দাদুভাইয়ের পেছন পেছন সবাই বেরিয়ে আসে। আর এদিকে জনগণরা সিকিউরিটিকে ধাক্কা মেরে বাড়ির ভিতরে চলে আসে। এমন সময় সাংবাদিক বলে, কি হলো? গুহ ফার্মাসিউটিক্যাল কর্ণধার শশীভূষণ গুহ মানুষের চোখে বিশ্বাসী হলো বড় বিশ্বাস, আর আপনাদের কোম্পানির উপর বিশ্বাস করে কিন্তু মানুষ ভেবেছিল তাদের রোগ সেরে যাবে, সেই রকমই দুজন মানুষ কই গেল? এরপর সাংবাদিক দুজন অন্ধ মানুষকে টেনে এনে বলে, দেখুন এই দুজন মানুষকে, আপনাদের ওষুধ খেয়ে কি অবস্থা হয়েছে, এরপরেও আপনারা এদের সামনে মুখ তুলিয়ে থাকতে পারবেন? কি হলো, চুপ করে আছেন কেন, উত্তর দিন। তারপর দাদুভাই বলছে, শুনুন শুনুন, আমাদের ওষুধে কোনো ভেজাল নেই, বিশ্বাস করুন। তখন জনগণ বলছে, মিথ্যে কথা, একদম মিথ্যে কথা বলছে। তারপর দাদুভাই বলছে, না না, আমাদের ওষুধ খেয়ে জনগণরা আরো সুস্থ হয়। পর মিহির রেগে বলছে, কি প্রমাণ আছে আপনাদের কাছে যে আমাদের ওষুধ খেয়ে ওরা অন্ধ হয়েছে? এরপর সমীর মিহিরকে বলছে, মিহির শান্ত হ। তখন দাদুভাই বলছে, ওরা শান্ত হতে দিচ্ছে কোথায় সমীর? এরপর সাংবাদিক বলছে, আপনারা স্বীকার করুন যে আপনারাই মানুষ খুন করছেন। তখন দাদুভাই বলছে, কি যাতা বলছেন, আমরা মানুষ খুন করছি? তারপর সাংবাদিক বলছে, আপনাদের টনিক খেয়ে আজ মানুষের দৃষ্টিশক্তি হারাচ্ছে। তারপর সমীর বলছে, শুনুন শুনুন, এভাবে কথা বললে তো হবে না, আমরা যদি দরকার পড়ে ডাক্তারের সাথে কনসাল্ট করব, উনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু আমরা মেনে নেব, এভাবে আপনাদের কথা আমরা মেনে নেব না। এরপর একজন কোম্পানি কর্মচারী এসে জনগণকে শান্ত করালে তারপর দাদুভাইকে বলছে, আমরা জানি কর্তামশাই আপনি কোনো অন্যায় কাজ করতে পারেন না, আর টনিকেও যে কোনো বেজাল ছিল না তাও আমরা জানি, কিন্তু আমাদের কি হবে কর্তামশাই? বাড়িতে ঢুকলে পাড়ার লোকজন তাড়া করে আসছে। গুহ ফার্মাসিউটিক্যাল হলে কাজ করি, জানলে
ফেললে বাড়িতে ঢুকতে পারছি না। এরপর দাদুভাই বলছে, সমীর, মিহির, দেখছো তো আমাদের কি অবস্থা, আর দেরি করা ঠিক হবে না, কোন আরো বড় বিপদে পড়বো আমরা। এবারই এক্ষুনি নিলামি তুলে আমি এদের ব্যবস্থা করব। তুমি তোমার যত পরিচিতি আছে, মানে যারা বাড়ি কিনতে পারবে, সবাইকে খবর দাও। আমি এবারই নিলামি তুলবই, আর এক্ষুনি সময় নেই। আর সমীর এই কথা বলে দাদুভাই সেখান থেকে চলে গেল। তখন সমীর বলছে, এই মিহির, কি করি বলতো বাবা? তো তখন মিহির বলছে, জানি না রে দাদা, কি যে হবে কিচ্ছু জানি না। চল একটা কাজ করি, বাড়ির ভিতরে যাই, ওখানে গিয়ে সবাই কথা বলি। লেখা, নুপুর, চল বাড়ির ভিতরে। আর এদিকে অগ্নি বলছে, উফ, এমন তাড়া করে নিয়ে এলো না এই গোবর দিবি আমাকে, তার কোনো মানে আছে? বাড়ি গিয়ে যদি দেখেছি না কিছু হয়নি, তোর একদিন কি আমার একদিন, বলে দিলাম কিন্তু আমি। তখন কথা বলছে, আচ্ছা ঠিক আছে, এর জন্য আমাকে বাড়ি গিয়ে যদি কানমলা খেতে হয়, খেতে আমি রাজি। আমি শুধু চাই বাড়িতে কোনো বিপদ না হয়। তখন ঝুনি বলছে, কথা বারবার খারাপটাই কেন ভাবছিস বলতো? তখন অগ্নি বলছে, এক্স্যাক্টলি কি বলবো বলতো জুনি, তার কোনো মানে আছে? তখন কথা বলছে, আরে বাবা, খারাপ ভাবতে আমিও চাইছি না, কিন্তু তোরাই বল না, ছোটকা এতবার বাড়িতে ফোন করলো, কেউ একজনও ফোন ধরছে না। তখন ঋতুপর্ণা বলছে, আরে নিশ্চয়ই কোনো কারণ আছে। তখন কথা বলছে, সেটাই তো বলছি, কি কারণ হতে পারে? এমনি সময় তো মজা করে পিসিয়া কাকিয়া কতবার ফোন করে, কিন্তু এবার কেউ একবারও ফোন করছে না, মাও তো বাড়িতে আছে। এরপর অগ্নি বলছে, তোর না খালি হয়েছে একদম টেনশন করা, মানে টেনশনের দোকান হয়েছিস তুই। নে নে, এবার ফোন করে একবার দেখ ফোন ধরছে কিনা। এরপর কথা মোবাইলটা হাতে নিয়ে বলে, এখনো নেটওয়ার্ক আসেনি। তখন অগ্নি বলছে, বাহ বাহ, ভেরি গুড। আমি কিন্তু এবার সামনে কোথাও একটা দাঁড়িয়ে কফি খাবো, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। এই তো সামনে একটা কফির দোকান আছে মনে হচ্ছে, আমি তোর জন্য একটা টেনশন নিয়ে আসছি আমি, তুই চিন্তা করিস না। এরপর অগ্নি কফি খেতে চলে গেলে কথা মনে মনে বলছে, আমার মনটায় তো কু ডাকছে কেন, কিচ্ছু বুঝতে পারছি না। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।